গতকাল সংসদে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সিদ্ধান্ত জানিয়েছেন যে সংবিধান থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে ৭ই মার্চের ভাষণ, সেই ভাষণ বাদ দেওয়া হবে। চমৎকার একটা সিদ্ধান্ত, বিএনপির জন্য চমৎকার একটা সিদ্ধান্ত। এবং এই ভাষণ বাদ দিয়ে সংবিধানে এবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্ব গাথা যুক্ত হবে এবং এভাবেই মানে প্রতিটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংবিধান কেটে ছিঁড়ে নতুন নতুন ইতিহাস যুক্ত করার যে ধারা, এই ধারা অব্যাহত থাকুক, আমরা সেটাই বোধহয় চাইতে এখন বাধ্য। সংসদে সালাউদ্দিন আহমেদ কি জানালেন, কি তার বক্তব্য, কি তার যুক্তি, ৭ই মার্চের ভাষণ কোন যুক্তিতে বাদ দেওয়া হবে, সেখানে কি কি অন্তর্ভুক্ত করা হবে এবং এই সিদ্ধান্তের ফলে এই সিদ্ধান্ত বিএনপির নৈতিকভাবে নেওয়া উচিত কি উচিত না, এই সিদ্ধান্তের ফলে পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যাবে, চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকালকে সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন ছিল। আনুষ্ঠানিকভাবে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এরপরে বাজেট অধিবেশন বসবে 1 জুন, সম্ভবত 4 তারিখে বাজেট ঘোষণা করা হবে। ওই অধিবেশনটা পুরোটাই বাজেট অধিবেশন হবে। এই যে প্রথম অধিবেশনের সমাপনী দিনে সমাপনী বক্তব্যে সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিলেন 7ই মার্চের ভাষণ বাতিল করে দেয়া হবে, সংবিধান থেকে মুছে ফেলা হবে, সেই খবরটি গণমাধ্যম নিশ্চিত করেছে। প্রায় সব গণমাধ্যমেই গুরুত্ব সহকারে খবরটি প্রকাশিত হয়েছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে 7 মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। কেন বাদ দিবেন, বাদ দিয়ে কি করবেন, একটু জেনে দেখি তার বক্তব্যটা। সংবিধান কখনো সংস্কার হয় না, এটি রহিত, স্থগিত বা সংশোধন হয় বলে মন্তব্য করেছেন। এটা তার পুরনো কথা এবং এটা সত্য কথা। সংবিধান কখনো সংস্কার হয় না। তিনি বলেন 7 মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে। সম্প্রতি এই যে জাতীয় সংসদে যে বক্তব্য, সেই বক্তব্যে তার মুখ থেকেই তথ্য উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অনেক লেজিসলেটিভ ফ্রড বা আইনি প্রতারণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি আইনি প্রতারণা করে থাকে, তাহলে সেটা থেকে জাতিকে অবশ্যই মুক্ত করা বিএনপির কর্তব্য। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কতটা প্রতারণা করেছে। হাইকোর্ট ইতিমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছেন, বাকি অংশগুলো এই সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে 5, 6, 7 নম্বর তফসিলে যে ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা চাপিয়ে দেওয়া হয়েছিল, তা বিলুপ্ত করা প্রয়োজন। অর্থাৎ তিনি বলছেন তথাকথিত স্বাধীনতার ঘোষণা, সেখানে 7ই মার্চের ভাষণ রয়েছে, সেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 25শে মার্চের একেবারে দ্বীপ্রহরে তিনি তার ভাষণ দিয়েছেন, সেটা লিখে তার বার্তায় কালুরঘাট বেতার কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে 26শে মার্চে অনেকেই সেই ভাষণ ঘোষণাপত্র পাঠ করেছেন। এরপরে 27শে মার্চে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন। একবার তিনি নিজের নামে, আর একবার বঙ্গবন্ধুর নামে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান, এইভাবে পাঠ করেছেন। যে পাঠ করার ব্যাপারটা সালাউদ্দিন আহমেদ এর আগে সংসদে স্বীকারও করেছেন যে এটাই বাস্তবতা। তিনি বলছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি দাবি করছেন যে জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং 27 মার্চ কালুরঘাট কেন্দ্র থেকে প্রফেশনাল হেড অফ স্টেট হিসেবে ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান একজন মেজর পদমর্যাদার অফিসার, তিনি এই স্টেটের প্রধান হিসেবে 27শে মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু 26 তারিখে কখন কোথায় জিয়াউর রহমান এই ঘোষণাটা দিয়েছেন, সেরকম কোনো দলিল তথ্য আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলপত্র কোনো ইতিহাসবিদের মুখে এখন পর্যন্ত জানতে পারিনি। প্রামাণিক যে দলিল, সেই দলিল আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি।
আমরা জানতাম 27শে মার্চেই তিনি দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ দাবি করছেন 26শে মার্চেই দিয়েছেন। ভালো কথা, সেটা যদি সঠিক হয় তাহলে সেই ইতিহাসটা সঠিকভাবে জাতিকে জানানো উচিত। এবং আমরা এতদিন যে ভুল ইতিহাস জেনে এসেছি, 27শে মার্চে তার কালুরঘাটে বেতার কেন্দ্র থেকে ঘোষণা, এবং তার পরিপ্রেক্ষিতে অনেকেই বলার চেষ্টা করেছেন যে 27শে মার্চে ঘোষণা দিয়েছেন, তাহলে 26শে মার্চ কীভাবে স্বাধীনতা দিবস হলো? এই প্রশ্ন তো অনেকেই করেন। সেই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত। তিনি বলছেন যে এটিই প্রকৃত ইতিহাস, যা আমরা সংবিধানে ফিরিয়ে আনতে চাই। মানে এই ইতিহাসটা বিএনপি সরকার সংবিধানে লিখবেন, সংবিধানে লিখে এটার আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, সাংবিধানিক স্বীকৃতি তারা দিতে চান। সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতার প্রয়োগ হয় এই সংসদের মাধ্যমে। খুবই ভালো কথা। আমরা 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের ম্যান্ডেট পেয়েছি, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে। খুবই ভালো কথা। তিনি বলছেন যে রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ। ব্যাপারটা কতটা সত্য সেই প্রশ্ন আসতেই পারে, কারণ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। জনগণ সেই মালিকানা ফেরত পেয়েছে কি না সেই প্রশ্ন আসে কারণ হচ্ছে আপনারা যারা রাজনীতিবিদ তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই সেই প্রশ্ন আসে। আওয়ামী লীগ আসলে আমাদেরকে একটা ইতিহাস পড়ানো হয়, আপনারা যখন বিএনপি ক্ষমতায় আসেন তখন আর একটা ইতিহাস পড়ানো হয়। এই যে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণের যে গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব, এবং বলা হয় যে মুক্তিযুদ্ধের যে প্রথম আনুষ্ঠানিক যাত্রাটা শুরু, স্বাধীনতার যে আনুষ্ঠানিক যাত্রাটা শুরু, সেটা 7ই মার্চের ভাষণের মাধ্যমেই যাত্রাটা শুরু। বঙ্গবন্ধুর সেই ভাষণের মাধ্যমেই সারা জাতি এক ধরনের প্রস্তুতি নিতে থাকে। 26শে মার্চে আনুষ্ঠানিক ঘোষণা হয় মাত্র। আমরা একদিন আগে সংসদে সংস্কৃতি মন্ত্রীকে বলতে শুনলাম যে ওই দিন 25শে মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে অনেকেই দেখা করেছিলেন। প্রথমে যুবদল দেখা করেছিলেন। এখন এই যুবদল বলতে তিনি কাদেরকে বুঝিয়েছেন? বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, তাদেরকে বুঝিয়েছিল কিনা? যে বিএনপির জন্ম 78 সালের 1 সেপ্টেম্বর, সেই বিএনপির যুবদলের জন্ম 71-এ হয়ে গেল। 71-এর 25শে মার্চ বঙ্গবন্ধুর সঙ্গে যুবদল দেখা করলো। এরপরে তাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি নিজেও ছিলেন, মেজর জিয়া, তারা দেখা করলেন। এবং বঙ্গবন্ধু নাকি সেদিন বলেছিলেন যে তোরা পালিয়ে যা, আমি পাকিস্তানের হাতে ধরা দিই। এবং পাকিস্তানের কাছে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, এবং এটাকে বলা যায় যে তিনি নিজের ইচ্ছাতে নিজেকে নিরাপদ করতে এই কাজটা করেছেন। এবং সেই যে শূন্যতা, সেই শূন্যতায় জাতির দিকপাল হিসেবে আবির্ভূত হয়েছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। এবং সেই শূন্যতা অনুভব করে রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন 26শে মার্চে। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি এটাও বলেছেন যে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, আমি তখন নিজে কানে শুনেছি। আমার বয়স তখন 23 বছর, আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এখন প্রশ্ন হচ্ছে, কালুরঘাট বেতার কেন্দ্রের যে তরঙ্গ, সেই তরঙ্গ 5 স্কয়ার কিলোমিটারের বাইরে যায় না। অর্থাৎ কালুরঘাট বেতার কেন্দ্রের সম্প্রচারের আওতা ছিল 5 স্কয়ার কিলোমিটার। বেতার কেন্দ্র যেখানে, সেখান থেকে চতুর্দিকে 5 কিলোমিটার পর্যন্ত এর সম্প্রচার শক্তি ছিল, এর বাইরে সম্প্রচার শক্তি ছিল না। এখন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যদি ধরে নেওয়া যায় যে 200 থেকে 250 কিলোমিটার হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নিতাই রায় চৌধুরী কালুরঘাট বেতার কেন্দ্রে তৎকালীন মেজর জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা দেয়া, সেটা কিভাবে শুনলেন? সেই প্রশ্ন হয়তো অনেকেই করতে পারেন, কিন্তু আমি সেই প্রশ্ন করতে চাই না। আমি ভাবতে চাই যে সময় তৎকালীন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27শে মার্চ এই ঘোষণাটা দেন, 27শে মার্চ এই তথ্যটা আবার তো ভুল, বিএনপি বলছে এটা ভুল, 26শে মার্চে দিয়েছেন। তো 26শে মার্চে যখন দেন, তখন নিতাই রায় চৌধুরী কালুরঘাট রেডিও স্টেশনের পাশেই তিনি ছিলেন, এবং তিনি নিজে কানে শুনেছেন, নিজে কানে শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এই বক্তব্যটাকেই আমরা বিশ্বাস করতে চাই, এবং এটাও বিশ্বাস করতে চাই এখন তারা যেভাবে বলতে চাইছে যে বঙ্গবন্ধু নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়
পাকিস্তানের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিল এবং নিজেকে যেন যুদ্ধ করতে না হয়, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না হয়। এবং তিনি এটাও বলেছেন যে তারপরে তাজউদ্দিনরা ভারতে পালিয়ে গেল, দেশের ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে নতুন ইতিহাসটা আমাদেরকে বলা হচ্ছে, এই ইতিহাসটাই তো আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে। কিন্তু আপনাদের প্রতি মানে করুণ আরতি, মানে অনেক করুণ মিনতি, সেটা হচ্ছে প্লিজ এরকম একটা বন্দোবস্ত করেন যে আপনারা যে ইতিহাসটা লিখতে চাইছেন সংবিধানে, সেটা যেন আর জীবনে কেউ পরিবর্তন করতে না পারে। পরবর্তী প্রজন্ম, 55 বছর পরের যে প্রজন্মগুলো বেড়ে উঠবে, সেই প্রজন্ম যেন বাংলাদেশের একটা ইতিহাস পড়ে বড় হয়। প্রতি মুহূর্তে, প্রতি 5 বছর পর পর প্রজন্মে বাই প্রজন্ম, মানে প্রাইমারি স্কুল পাশ করলো, কেবল 6-এ উঠলো, তারপরে আবার পাঠ্যপুস্তক পরিবর্তন হলো, তারপরে আবার ইতিহাস পরিবর্তন হলো, তারপরে আবার নতুন নতুন তথ্য সংযোজিত হলো। এই ব্যাপারগুলো যেন আর না হয়। সংবিধানে এমন একটা ক্লজ তৈরি করেন, যুক্ত করেন, যেই সংবিধানকে আর কেউ কখনো 300 সদস্যের 300 জনই যদি ভোট দেয় তবুও পরিবর্তন করতে পারবে না। তাহলে ইতিহাসটা দীর্ঘমেয়াদী হবে, ইতিহাসটা টিকবে এবং এই টিকে যাওয়া ইতিহাসটা পরবর্তী প্রজন্ম শুনে, পড়ে, বুঝে তারা বড় হবে এবং তারা একটা ইতিহাস জানবে। বাংলাদেশই পৃথিবীতে সম্ভবত একমাত্র দেশ যে দেশের অভাগা নাগরিক আমরা, তারা প্রতি 5 বছর পর পর নতুন ইতিহাস পড়ি এবং সরকার বদলের পরে আমাদের সংবিধান বদল হয়ে যায়, আমাদের 7ই মার্চের বীরত্বগাথা বদল হয়ে যায়। যদি বিএনপি এই কাজটা করতো, যে 7ই মার্চের স্বীকৃতিটা, 7ই মার্চের স্বীকৃতি আন্তর্জাতিকভাবে যেভাবে দেয়া হয়েছে, 7ই মার্চের গুরুত্ব বাংলাদেশের মুক্তিকামী মানুষ যেভাবে দেওয়ার চেষ্টা করেন দেন, সেটাকে বিএনপি যদি সম্মান করতো, সম্মান করে 7ই মার্চের ব্যাপারটাকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি মেজর জিয়াউর রহমানের কৃতিত্ব যদি পাশাপাশি যুক্ত করত, তাহলে আমার মনে হয় যে বিএনপি অন্তত একটা বেটার ওয়ে বের করেছে বলে মনে হতো। কিন্তু এখন যেটা হচ্ছে, 7ই মার্চের ঘটনা বাদ দিয়ে আপনি মেজর জিয়াউর রহমানকে বড় করতে চাইবেন, সেটা পরবর্তীতে আবার কোনো সরকার এসে আবার পরিবর্তন করবে, তারপরে আরেকটা সরকার এসে আবার পরিবর্তন করবে এবং কোনো সরকার এসে এরকমও করতে পারে সংবিধানে যে তারা নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে সংবিধানে লিখবে, এরকমটাও বলতে পারে যে এখন থেকে সংবিধানে লেখা হবে যে আমি শিশু মুক্তিযোদ্ধা ছিলাম, কিংবা এখন থেকে সংবিধানে লেখা হবে আমি শহীদ পরিবারের সন্তান ছিলাম। এরকমটাও যদি কেউ সংবিধানে লিখতে চায়, কখনো যদি তারা 200 আসন কিংবা 201টা আসন পেয়ে যায়, সংবিধানে যদি এরকমটা লিখতে চায়, তখন তো আমাদের ঠেকানোর কোনো উপায় থাকবে না। সুতরাং এই মুহূর্তে বিএনপির যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেহেতু তারা এই একটা কাজ করতে পারে, সংবিধানে একটা ক্লজ তারা তৈরি করুক যে এই সংবিধান, বিএনপি যে সংবিধান রেখে যাবে, সেই সংবিধান আর জীবনে কেউ পরিবর্তন করতে পারবে না। এটা 300 আসনের 300 জন এমপি যদি ভোট দেয় তবুও পরিবর্তন করা যাবে না। করবেন নাকি সেরকম কিছু? আমার মনে হয় যে ইতিহাস টেকানোর জন্য এটা করা ছাড়া আর কোনো উপায় নেই এবং আমরা প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন নতুন ইতিহাস আসলে পড়তে চাই না, আমাদের পরবর্তী প্রজন্মকে পড়তে দিতেও চায় না। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।